প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি মালদা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেন। ডাক্তার মোয়াজ্জেম হোসেন বলতে মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি। বলতে গেলে তিলে তিলে মালদা জেলায় যেভাবে সংগঠনকে তৈরি করেছেন, এটা মালদা বলতে কংগ্রেসের গড়, সিপিএম এর গড়। সেই জায়গা থেকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসকে তিনি এই জেলায় ব্যাপক বিস্তার লাভ করিয়েছেন এবং সেই সাথে সাথে এবারের লোকসভা নির্বাচনে তিনি মালদা দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আমরা তার সঙ্গে অকপট কিছু কথা জেনে নেব। আপনি এবছর নির্বাচনে মূলত কি কি বিষয়কে ইস্যু করছেন? না, এটা তো কেন্দ্রীয় সরকার গঠনের ভোট, অর্থাৎ পার্লামেন্টের ভোট। তো সেখানে ইস্যু তো থাকবেই, সার্বিক দেশের সার্বিক কথা থাকবে, এই রাজ্যের কথা থাকবে, লোকাল ইস্যু থাকবে। ভোট আসলে মূলত দেশ গঠনের কথাই যে আসে, সেটা কিন্তু আমাদের তিনটা ব্যাপার নিয়ে কথা বলবো। লোকাল ইস্যু নিয়ে কথা বলবো, রাজ্য নিয়ে কথা বলবো, দেশ নিয়ে কথা বলবো। এই সমস্ত কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেবো, এটা আমাদের কাজ। এখন পর্যন্ত যে প্রচারগুলি করছেন, রোড শো করছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, কি বলছেন মানুষকে? আমরা এখনও রোড শো করিনি। আমরা যেটা করছি, সাংগঠনিক শক্তির উপরে জোর দিচ্ছি। প্রত্যেকটা ব্লকে, ব্লক মানে বিধানসভায় ধরি, সেই বিধানসভা আন্ডারে যে অঞ্চলগুলো পড়ছে, অঞ্চলগুলো নিয়ে আমরা এখন বেশি জোর দিয়েছি। তারা তৈরি করেছে নতুনভাবে বুথগুলো। এখন আমাদের দলটা এমন হয়েছে যে আমি তো 5 বছর ধরে এখানে কাজ করছি। মুহুর্মুহু আমাদের একটা পরিবর্তন আসছে। পরিবর্তন বলতে গেলে আমাদের যা আগে যেরকম শক্তি ছিল খুব কম ছিল, বর্তমানে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অন্য একটা মাত্রায় পৌঁছেছি। সেখানে আমাদের কংগ্রেস থেকে যারা এসছেন, সিপিএম থেকে যারা আসছেন, তারা যখন আসছেন তখন আমাদের তাদেরকে ওখানে সংযোজিত করতে হচ্ছে। সেই জন্যে বারে বারে আমাদের চেঞ্জ হচ্ছে। আমরা একটা নির্বাচন করে ফেললাম, তারপরে হয়তো তার একটা নির্বাচন এলো, সেই বুথ কমিটি বা সেই জেলা কমিটি বা সেই অঞ্চল কমিটি, ব্লক কমিটি নিয়ে করি না, কিন্তু আমাদের প্রত্যেকবারই একটা এডিশন হচ্ছে নতুনভাবে। আপনি যখন মানে এই জেলাতে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন, ঠিক সেই সময় কি অবস্থা ছিল তৃণমূলের? তৃণমূল তখন ছিল, কিছু জায়গায় ছিল, কিন্তু সংগঠনটা খুব দুর্বল ছিল। আমাদের কয়েকটা ব্লকে শুধু সীমাবদ্ধ ছিল, যেমন ইংলিশ বাজারে ছিল, কিছুটা মানিক চকে ছিল, কিছুটা আমাদের হবিপুরে ছিল, বামনগোলায় ছিল, কিছুটা গাজলে ছিল। কিন্তু সেভাবে জেতার মতো কন্ডিশনে কিন্তু ইংলিশ বাজার ছাড়া আমাদের সেরকম ছিল না। কিন্তু বর্তমানে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমাদের এখানে 15টা ব্লক আছে। 15টা ব্লকে আমরা সুন্দরভাবে সংগঠিত হয়েছি এবং যে কোনো সময় যে কোনো ভোট আসুক না কেন আমরা এটা জয়যুক্ত হব, এই জায়গাটা আমরা পৌঁছে গেছি। আপনি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেখানে কিন্তু গত 2014 সালের নির্বাচনে বিজেপির দ্বিতীয় পজিশনে ছিল, এবার কি হবে? এখন বিজেপি কোন পজিশন যাবে এটা তো আমি বলতে পারবো না, আমি গণৎকারও নই। তবে এইটুকু বলতে আমাদের নিয়ে বলতে পারবো, অন্য কোনো দলের নিয়ে বলতে পারবো না। দ্বিতীয় ছিল। আমি এই জায়গাটা বলছি যে গতবারের নির্বাচন আমি প্রার্থী হিসেবে খুব নতুন, মানে জাস্ট আমি চাকরি ছেড়ে ছেড়ে এখানে এসেছি। দীর্ঘ 45 বছর পরে আমি মালদার সেই অর্থে এসেছিলাম কলকাতা থেকে, এবং সংগঠিতভাবে আমাদের দল সেই জায়গাতে ছিল না, তৈরি হচ্ছিল, কিন্তু সেইভাবে একটা মজবুত একটা সংগঠন সেটা ছিল না যেটা এখন আছে। তারপরে আমি যথেষ্ট ভোট পেয়েছিলাম, প্রায় 1,92,000 মতো ভোট পেয়েছিলাম। আমি এমনি কিন্তু ফোর্থ ছিলাম, 2-1,000 ভোট আমাদের থেকে সিপিএম বেশি ছিল। কিন্তু এখন সেই জায়গাটা নাই। এখন তৃণমূল কংগ্রেসে 1 নম্বর যাবে এবং অনেকটা দূরে যাবে, অনেকটা দূরে থাকবে। বাকি কে 2 নম্বর 3 নম্বর হবে, সে কংগ্রেস হবে না বিজেপি হবে না সিপিএম হবে, তারা দেখবে। কিন্তু আমি জানি যে আমরা তৃণমূল কংগ্রেসেরা 1 নম্বর আছি। একেবারে আপনার যে বৈষ্ণবনগর কেন্দ্র, সেখানে কিন্তু তৃণমূল বিধায়ক আছেন এবং দক্ষিণ মালদাতে বিজেপি একটা ফ্যাক্টর। এটাকে কি একেবারে অবজ্ঞা করার সুযোগ আছে? না, আপনাকে আমি লিখে দিচ্ছি, এখন আপনি এবার লিখে নেবেন, দক্ষিণ মালদায় বিজেপি কোনো ফ্যাক্টর নাই, এটা লিখে নেন। আমার কালিয়াচক 3 নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর বিধানসভায়, ওটা আমার হোম ব্লক। আমি যতটা চিনি জানি, সেটা অন্য কেউ চিনে জানে না। ওখানে কিভাবে হয়েছে রাজনীতি, সে জিতে গেছে বলেই যে সে বিরাট কিছু হয়ে আছে তা নয়। কিন্তু হ্যাঁ, ওখানে আমি কাউকে নিচু করে দেখছি না। আমি এটুকু দেখি যে ওখানে যদি লড়াই হয় তৃণমূলের সঙ্গে বিজেপিরই হবে, কিন্তু বিজেপি অনেক
নিচে থাকবে। যদিও ওখানকার আপনারা যারা মিডিয়া পার্সোনাল দূর দূর থেকে আসেন দেখেন এখানকার বিধায়ককে না, তো এখানকার বিধায়ক হলো বিজেপি, তার মানে জায়গাটা বিজেপি নয়, কিন্তু সেখানে স্ট্রং হোল্ড করে আছে তৃণমূল কংগ্রেস। কারণ কংগ্রেস ওখানে একদম ভেঙে চুরমার হয়ে আমাদের তৃণমূলের যোগদান করেছে, এবং ওখান থেকে সিপিএম যারা ছিল তারা চলে এসছে। কাজে এটা ঠিক নয় যে ওখানে বিজেপি আছে। আমি এখনও বলছি আমরা ওখানে খুব স্ট্রংভাবে আছি। আর আমি ওখানকার ভূমিপুত্র, আমার ওখানে জন্মস্থান, ওখানে আমি থাকি, ওখানে সকাল 6টা থেকে জনগণের সেবা করি। এটা যদি মিথ্যাচার হয়ে যায় তাহলে যেমন আপনি বলছেন বৈষ্ণবনগর কেন্দ্রে এবার তৃণমূল ব্যাপকভাবে ভোটে লিড দেবে। অবশ্যই পাবে, অবশ্যই, এর মধ্যে কোনো মানে আমাদের দ্বিধা নাই, অবশ্যই থাকবে। আপনার এই রাজনৈতিক জার্নিটা কি হলো, ডাক্তার মোয়াজ্জেম হোসেন থেকে রাজনৈতিক নেতা তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন? না না, কথাটা এটা ওটা নয়। আমি চিরদিনই সেবামূলক কাজে জড়িয়েছিলাম। আমি কলকাতার হোস্টেলে থাকতাম, আমার হোস্টেলে প্রায়শই আমার বেডে এমনকি টিবি পেশেন্টও থাকতো। আমি অন্যজনের বেডে কাউকে ঘুমাতাম, কারণ একটা হোটেলে থাকার মতো সঙ্গতি সেরকম কাউরি এই গ্রাম বাংলার ছিল না। ওখানে কোনো লোক ছিল না, যারাই যেত আমাকেই ধরতো, সঙ্গে নিয়ে গিয়ে হয়তো ভর্তি করতে হতো। এই এই যে সেবামূলক ব্যাপারটা, আমার ডাক্তারি ওখানে চাকরি করেছি 32 বছর বিআর সিং হসপিটালে, এই জায়গাটা ছিল। আমি কংগ্রেস ঘরানার লোক ছিলাম, শামসুদ্দিন সাহেব আমার আত্মীয় ছিল, তার সঙ্গে ওখানে ছিলাম দীর্ঘদিন। তারপর উনির মৃত্যু পরে আমাদের বরকত সাহেব ছিল, বরকত সাহেবের 12 বছর, লাস্ট 12 বছর সমস্ত দায়িত্ব চিকিৎসার ব্যাপারে আমারই ছিল। কাকে দেখাতে হবে, কোন ডাক্তারকে আনতে হবে, কোথায় ভর্তি করতে হবে, কী করতে হবে, এইগুলো ব্যাপার ছিল। কাজে আমি রাজনীতি দূরে তৃণমূলে আনলো কে তাহলে? তৃণমূলে অন্য ব্যাপারে এসেছি আমি, সেটা অনেক বড় ইতিহাস, সেখানে বলাটা মনে হয় ঠিক হবে না। তবে একটা কথা কি, আমাকে কংগ্রেস থেকে কংগ্রেসের সভাপতি আবু হাশেম খান চৌধুরী আমাকে কথা দিয়েছিল যে একটা ওই বৈষ্ণবের এলাকাটা আমাকে বিধানসভায় দাঁড় করাবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল উনি আমার কথাটা বাদ দিয়ে ওর ছেলেকে দাঁড় করালো। সেই থেকে আমি কংগ্রেসের ঘরানা যাওয়া ছেড়ে দিলাম। কিন্তু তৃণমূলের যে নেতা নেত্রী ছিল তার মধ্যে একজন আমার সঙ্গে আগে থেকে পূর্ব পরিচিত ছিল, তার নাম হল মুকুল রায়। বর্তমানে সে দুঃখের সঙ্গে বলছে যে উনি এখন এতে আছে, বিজেপিতে আছে। তো তার সঙ্গে আমার যোগাযোগ হয়, উনি আমার বায়োডাটা নেন, দিদির সঙ্গে কথা বলেন। দিদির সঙ্গে আমার আলোচনা করার আগে 10-15 দিন আগে আমাকে ডেকেও ছিলেন। উনি আমাকে সাজেশন দিয়েছিলেন। তখনকার যুগে বলেছিল যে দুটো আমার মন্ত্রী আছে, একজন 25,000 জিতেছে, একজন 15,000 মতো হবে, এই 40,000 হবে। এখানে তুমি প্রায় 30-40,000 পরে ফারাক্কাতে ওখানে হারবে শামশেরগঞ্জে। তোমার নিজের এলাকা কালিয়াচক 1, 2, 3 আছে, এটাকে যদি তুমি করতে পারো তাহলে 10-15,000 ভোটে জিতবে। এরকম একটা অঙ্ক ছিল তখন। তো সে অঙ্ক তো আর কাজে আসেনি, বাস্তব ক্ষেত্রে ঠিক পুরোটাই উল্টা হয়েছিল। দেখো ওটা মালদা জেলার ক্ষেত্রে বলা হয় যে গনি খান চৌধুরীর পরিবার একটা ফ্যাক্টর, মানে সকলে বলে যে গনি খান চৌধুরীর পরিবার যেদিকে যায় সেদিকে মানে মালদার রাজনীতিটা ঘুরে। সেটা আদৌ কি ঠিক, বা সেটা সেই পরিবারতান্ত্রিকতা কি এখনো আছে? না, কোশ্চেনটা যেটা করলে ওটা হবে না, কারণ বরকত সাহেব তখন আনপ্যারালেল লিডার ছিলেন মালদার। সব দলের লোকেরা তাকে সম্মান করত, তার উন্নয়নমূলক কাজকর্মের জন্য, এটা সত্য কথা। আমি ওনার সঙ্গে ছিলাম, আমি জানতাম কী করে কাজ করতেন, সেটাও আমি জানতাম। ওনার একটা চিন্তাধারা এবং মানুষের ক্ষেত্রে কি করে ভালো করা যায় যেটা করেন, যেটা আমার মুখ্যমন্ত্রী এখন করেন, রাত দিন করেন। এবং দুটো নেতার আমি কম্পেয়ার তো করতে দেখতে পাচ্ছি, করি তো, কিন্তু মুখ্যমন্ত্রী একটা অনেক ভার্সেটাইলিটি অবস্থায় করেন। উনি যেরকম ব্যুরোক্র্যাটদের উপর যেরকম বিস্তার লাভ করেন, উনি কীভাবে মানুষের সেবা করে কী প্রকল্প নির্ধারণ করেন, উনি যেরকম দলটা কী করে সংঘবদ্ধ করেন, বর্তমানে ভারতবর্ষে কোন পথে চলে চিন্তাভাবনা করেন, এটা ভার্সেটালিটি ওনার আছে। ঈশ্বর প্রদত্ত ওনার সমস্ত কর্মকাণ্ড হয়, এবং যেটা উনি করেন যেটা করে হয়তো ভুল করছে, ভুল বলছে, আমরা হয়তো বললাম আমাদের ক্ষুদ্র জ্ঞানে, রাজনৈতিক জ্ঞানে আমরা ভাবি হয়তো ভুল করছেন। কিন্তু দেখা গেলো 6 মাস পরে দেখলাম না না, মুখ্যমন্ত্রী ঠিক বলেছিলেন, উনি ওটা করেছিলেন বলে এই জিনিসটা হয়েছিল। যেমন আমার কথাটাই বলুন না, আমাকে যখন এখানে পাঠান, যখন আমি হেরে গেলাম, তখন আমিও জানতাম না, হঠাৎ করে আমার নামটা ঘোষণা হচ্ছে যে মালদা জেলার সভাপতি ডক্টর মোয়াজ্জেম হোসেন। আমিও খুব মানে অ্যাস্টনিশড হয়েছিলাম, কী করে এটা সম্ভব, আমি কি করে চালাবো। তো আমি এক নেতাকে এভাবে, এই যে আমার পাশে মানববাবু বসে আছে, আরও কয়েকজন নেতা, সিনিয়র নেতা, তারা আমাকে গাইড করতেন এই যে নির্বাচনের সূত্র ধরে। তো আমি এক নেতাকে জিজ্ঞেস করি রাজ্যের, যে দেখো আমি তো এটা কিছু জানি না, দিদি আমাকে বুঝে না বুঝে আমাকে একটা
দিঘিতে ছেড়ে দিয়েছে, সেই দিঘিতে কুমির আছে দুটো, হ্যাঁ 2-3টা কুমির আছে। তো আমি কি করব? তখন উনি বললেন, একটাই কথা বললেন, যে ওনার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি জানেন কে সাঁতরাতে পারবে কি না পারবে। উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি নজর রেখেছেন আপনি সাঁতরাতে না পারলে আপনাকে ঠিক উঠিয়ে নেবে। আর আপনি যে সাঁতরাতে পারবেন এটা উনি বুঝতে পেরেছেন। কাজে আপনি নিশ্চিন্তে আপনি কাজকর্ম করে যান। আমি তাই কাজকর্ম করেছি ক্রমান্বয়ে। দীর্ঘ 5 বছর হলো 3বার আমার পুনর্নির্বাচিত হলাম। আমি এবারও আমার প্রার্থী পদের জন্য অ্যাপিল করিনি দলকে, বলিও নি, কিন্তু তবুও আমার নামটা উনি করেছেন। ইনি হলো মহান নেত্রী। মহাজন সাহেব, মালদা এবং মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে দুটি পিছিয়ে পড়া এবং বঞ্চিত জেলা বলে অনেকে বলেন, এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সাচার কমিটির রিপোর্টে সেটা হয়েছে। আপনি 5 বছর ধরে দায়িত্বে আছেন, এবং তৃণমূল এই মুহূর্তে মালদা জেলা একটা বড় ভূমিকা রেখেছে। এর আগে কংগ্রেস ছিল, সিপিএম ছিল। সেই জায়গা থেকে কি এখানকার জেলাবাসী কি উঠে আসছে উন্নতির দিকে, বা মূল স্রোতে আসছে চাকরি বাকরি, শিক্ষা, স্বাস্থ্য এইসব দিকে? না, আপনার প্রশ্নটা খুব ভালো। এটা খুব ভালো লাগলো যে মালদা মুর্শিদাবাদের কালচারটা কিন্তু মোরালেস সেম, রিলিজিয়াস কালচার, ভৌগোলিক কালচার মোরালেস, গঙ্গার এপার ওপার। এখন ঘটনা হচ্ছে যে আমরা লুজ টকে আমি বলি, এটা রসিকতা করে, মামুর দেশের লোক। মা মানে মালদা আর মু মানে মুর্শিদাবাদ। এই মামুর দেশের লোক। আর এই জায়গাটা সংগঠনটা তবু আমাদের এখানে কিছু ছিল, একটা মুর্শিদাবাদ মোটেই ছিল না। তো আমার এখানে প্রথমে যে শুভেন্দুবাবু আমাদের অবজারভার পাঠালেন দিদি, যে যাতে আমাকে সাহায্য করে দলটাকে সংগঠিত করা হোক, তারপরে পরেই কিন্তু আমার মুর্শিদাবাদ উনি অবজারভার হলেন, উত্তর দিনাজপুরে অবজারভার হলেন। উনি একজন আমাদের দলের একটা বলিষ্ঠ সংগঠক, বলিষ্ঠ মন্ত্রী, এবং দিদির অত্যন্ত কাছের এবং প্রধান সৈনিক। যেভাবে এই গত 3.5 বছর 4 বছর ধরে আমাদেরকে নিয়ে সংগঠনটা তৈরি করেছেন, এর কিন্তু মেন হোতা কিন্তু আমাদের শুভেন্দুবাবু। দিদি ওনার উপরে একদম ছেড়ে দিয়েছে, তুমি যা করবে তুমি নিজে ডিসিশনে করবে। কাজে শুভেন্দু এই জায়গাতে এনেছে, এবং এটা সত্যি কথা বলছি, মুর্শিদাবাদ 3টে আমরা জিতবো। এবং আমরা এখানে উন্নয়নের ব্যাপারটা বলছিলাম, আমি যেটা বলি যে উন্নয়নটা কিন্তু একদিনে কিন্তু এটা হবে না। একটা পরিবার কি, একটা পরিবেশ কি, একটা সমাজ হঠাৎ রাতারাতি পরিবর্তন হবে না। যেটা আমরা লক্ষ্য করে দেখছি 5 বছরের মধ্যে, যে অবশ্যই আমি বলবো ল অ্যান্ড অর্ডারে যেখানে ক্রিমিনাল অফেন্সে 3 নম্বরে ছিল পশ্চিমবঙ্গে মালদা, এখন এটা 15 নম্বরে এসছে। তো এটা একটা উন্নয়ন হয়েছে, এটা একটা উন্নয়ন। লেখাপড়ার দিক দিয়ে ঠিকমতো কলেজ ইউনিভার্সিটি, যেহেতু একটা আমাদের ইউনিভার্সিটি, সেটা সুন্দর একটা জায়গাতে এসে পৌঁছচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। দরকার নেই, আমাদের সাফিসিয়েন্ট আছে। এটা তো স্কুলে বা কলেজের ছাত্রছাত্রী গেলে শিক্ষক অ্যাডিকুয়েট আছে, পড়ার সুন্দর। এটা কীরকম যে এটা নৈরাজ্যকতা চলছিল। আমি আপনার ইউনিভার্সিটি আমাদের কাছে একটা গর্ব, এই গৌরবঙ্গ ইউনিভার্সিটি একটা গর্ব। সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি। এবার ধরুন মেডিকেল শিক্ষা, মেডিকেল কলেজটা যেভাবে তৈরি হয়েছে আপনারা দেখবেন। আমি তো বিভিন্ন মেডিকেল কলেজে দেখেছি, কিন্তু তাতে যে জায়গাটা আছে আমাদের মালদা মেডিকেল কলেজে অদূর ভবিষ্যতে যেভাবে আমাদের গ্যাজেটস, অর্থাৎ ডিপার্টমেন্টের মেজর জিনিস, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছেছে, আস্তে আস্তে ধীরে ধীরে আপগ্রেডেশন হচ্ছে। আমাদের যে মাতৃভা, এটা একটা, আমি প্রথমে ঢুকে বললাম আমি কোথায় আছি, পুরো ওই যে বড় বড় আমাদের যে এতে কলকাতাতে নেউটিয়া হসপিটালের মতো। আমি এটা নেউটিয়া হসপিটাল কমপ্লিট না করে টেনে নিলে কিন্তু কিছু হবে না। হোয়াট আই ওয়ান্ট টু শো আই মাস্ট ডিসকাস। কোশ্চেন করেছে, ধৈর্য ধরে শুনতে হবে, জনগণের কাছে ওটাই পৌঁছে। আপনার মনের মতো নিয়ে চলে যাবেন, তা হয় না। ইউ মাস্ট কমপ্লিট মাই অ্যান্সার, টানবেন না। যে ঘটনা হচ্ছে যে যেখানে আমি ওখানে নেউটিয়াতে যে জিনিসটা দেখেছি, আমি হঠাৎ করে দেখলাম মাতৃমা। আমি ওখানে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট হয়েছি, ওখানে আমি ঢুকেছি, দেখেছি ওটির যে পরিবেশ, ওটির আগে যে এবং পরে যেভাবে রিহ্যাবিলিটেশন করা হয়, রিসাসিটেশন করা হয় মায়েদের বা বাচ্চাদের। তারপরে বাচ্চাদের জন্য 40টা করে 80টা প্লাস 20টা হলো কী করে সিক বেবি সিড্রোম, যে এসএনইউ যেরকম আছে সেরকম আছে নিকু, নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এগুলো সমস্ত ব্যবস্থা আমাদের মালদা মেডিকেল কলেজে আছে।
আমরা এখন 220টা একটা জায়গা তৈরি করছি যেখানে বলে তো এটা ট্রমা সেন্টার, ইট ইজ নট ট্রমা সেন্টার। ট্রমার একটা জায়গা আছে, তারপরে ধরুন যে কার্ডিওলজিক্যাল সেন্টার, তারপরে ধরুন ডায়ালিসিস সেন্টার, হ্যাঁ, তারপর ক্রনিক ডায়াবেটিলজিস্টে যেটা আছে, ডায়ালাইসিসের জন্য আছে। প্রত্যেক জায়গাগুলো একটা সুন্দরভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু ভুললে চলবে না। তারপরে আমি আপনাকে বলি যে আমার সবচেয়ে খারাপ জায়গাতে সব মিডিয়াদের বলতে হয় কালিয়াচক খুব খারাপ, বেড়ার এলাকা থেকে ফেক নোট আসে, ভগড়া দিয়ে গাঁজা ইত্যাদি আছে, ইলিগাল ট্রান্সপোর্টেশন হয়, অমুক হয় তুমুক হয়। আমি অস্বীকার করি, কিন্তু আস্তে আস্তে আমি দেখছি ওই জায়গাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবং প্রশাসন লেভেলে এখন অফেন্সগুলো দেখতে পাবেন। আর সর্বোপরি গত 2 বছরে মেডিকেল স্টোরে যে চান্স পেয়েছে আমার ওখানে কালিয়াচক 3 ব্লক এবং কালিয়াচক 1 ব্লক, সেই জায়গা থেকে গত বছরই 47 জন মেডিকেলে পেয়েছে। তার আগে কালিয়াচক 3 26 জন পেয়ে কালিয়াচক 3 ব্লক থেকে। তো আমাকে রসিকতা করে ডাক্তারবাবু এসে সবকে ডাক্তারি চান্স পাইয়ে দিচ্ছে। ইট ইজ নট দ্যাট, এটা আস্তে আস্তে শিক্ষার জগৎটা ফিরে আসছে গ্রাম বাংলায়, এবং বিশেষ করে অধ্যুষিত যেগুলো জায়গা, যেগুলো একদম পিছিয়ে পড়া জায়গা, এই মাইনরিটি এলাকাগুলো, ওখান থেকে প্রাইভেট স্কুলগুলো তৈরি হচ্ছে এবং শিক্ষার জগৎটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এইটুকু আমি বলতে চাই। মজম সাহেব, মাইনরিটি মহিলাদের জন্য কিছু ব্যাপার? মহিলাটার জন্য তো আমার তো কিচ্ছু বলার দরকার নাই। যে কোনো মহিলা, পশ্চিমবাংলার যে কোনো মহিলা ছাত্রী অবস্থায় থেকে যে শিক্ষাগুলো পায়, যেগুলো আমরা পাই, যে সামাজিক প্রকল্পের মধ্যে যেগুলো পড়ে, কন্যাশ্রী, ড্রেস ইত্যাদি, বিনা পয়সা লেখাপড়া, তারপর কন্যাশ্রীর আবার প্রকারভেদ হয়ে গেছে, যখন ওটা আবার 18 হচ্ছে 25,000 টাকা পাচ্ছে, তারপরে কলেজে যখন পাচ্ছে তখন 2,500 পাচ্ছে, ইউনিভার্সিটি আছে 4,500 পাচ্ছে। এগুলা কন্যাশ্রী খ, কন্যাশ্রী গ এভাবে পাচ্ছে। এবং তারপরে আবার যদি খুব গরিব হয় 18 বছর পরে বিয়ে হলে মেয়েদের ধর বিয়ে দেওয়ার সহ রূপশ্রী বলে একটা প্রকল্প আছে, সেখানে 25,000 পাচ্ছে। তো মেয়েদের গেল এই ধারা। আমরা যখন পড়তাম তখন আমার স্কুলে ছিল 3 জন মেয়ে। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হলাম 150 জনের মধ্যে 14 জন মেয়ে। এখন আমি দেখছি কি আমার ছেলেমেয়েরা যখন পড়তো তখন 50-50। এখন আমি যখন ঘুরে বেড়াই তখন মনে হয় যেন ফুল ফুটে যাচ্ছে, সব হুরেরা চলে যাচ্ছে। যে কোনো একটা স্কুলের সামনে দিয়ে গেলে ইউনিফর্ম পরে দেখালে 80% 85% মহিলারা পড়াশোনা করছে, আর 10-15% ছেলেরা পড়ছে। ঠিক রিভার্স হয়ে গেছে ব্যাপারটা। মজম সাহেব, আপনি ডাক্তার মানুষ এবং সজ্জন ব্যক্তি বলে পরিচিত। আপনি এই মুহূর্তে জেলা সভাপতি, তৃণমূল এই মুহূর্তে ক্ষমতা আছে, রাজ্যে ক্ষমতা আছে এবং জেলাতেও একটা ব্যাপক প্রভাব। কোনোদিন কি এইরকম দিন আসবে মালদায় যে যেদিন পেপারগুলিতে, মিডিয়াগুলিতে কোনোদিন প্রচার হবে না জাল নোট বা দুষ্কৃতিকারীরা বা বম ব্লাস্টিং হয়েছে, মালদা মানে পিছিয়ে পড়া, এইরকম খবর হবে না? এই দিনটা আর কতদিন আছে? তাহলে তো আমাকে সমস্ত পাওয়ারটা কক্ষিগত করে দিতে, আমার হাতে দিয়ে দিত, আমি 5 দিনে সব ঠিক করে দিতাম। সেটা তো তা নয়। দেখেন, বর্ডার ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের বাহিনী দেখে, এটা মূল্যবান কথা। যে তোমার বর্ডারে, তাহলে তোমার বাহিনী পারছে না কেন দেখতে হবে? কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। জাল নোট যদি হয় উপর থেকে, যে কোনো জিনিসে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লোকগুলো যদি তাদের সাহায্য না করে কোনো জিনিস হতে পারে না। এটা আমি বিশ্বাস করি। তো তুমি বিএসএফকে স্ট্রং করছো না কেন? কাজে সেটা করতে হবে। আমার এখানে যদি আমি তোমার গ্যারান্টি দিয়ে বলছি, কোনো জায়গাতে আজকে দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে পশ্চিমবাংলা শাসন ব্যবস্থা নিয়েছে, তৈরি কি হয়নি? দাঙ্গা লাগাবার মতো অবস্থা কি তৈরি হয়নি? অবশ্যই হয়েছিল। কিন্তু উনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী। উনি সব জায়গায় সমানভাবে দেখেন। উনি দাঙ্গা হতে দেননি বলে হননি। যদি কোথাও যদি এরকম দুর্বলতা থাকতো পুলিশ মহলে, তাহলে দাঙ্গা হতে পারতো। এই জন্য বলছি যে আগে ওগুলো বন্ধ করো। এটা জনগণ করছে না, জনগণকে প্রভোগ করা হচ্ছে, জনগণকে অল্প কথাতে পাইয়ে দেওয়া ইচ্ছা হচ্ছে। এখনও যে বিভিন্ন জায়গায় যে গরিব গুরবা লোক খেতে পায় না, খেতে তাড়ানো গেলে দুর্বল হয়ে পড়ছে, একটা লোভ পাচ্ছে এই ইয়াং জেনারেশনগুলো, তারাকে অন্যভাবে ডাইভার্ট করে নিয়ে চলে যাচ্ছে। সেগুলো কেন হচ্ছে? সেগুলো মূল্যায়ন করতে হবে, তবে বন্ধ করে যায়। রাতারাতি বন্ধ করা যাবে না। তো যেটা করা হচ্ছে, আমার ল অ্যান্ড অর্ডার অনেকটা সচেতন, আমাদের স্থানীয় লোকদের লেখাপড়া করছে, তাই সেই ব্যাপারটা একটা সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের সরকার বিভিন্ন প্রকল্প করে জায়গাটা একটা সুন্দরভাবে একটা ডেভেলপমেন্ট হচ্ছে সামাজিক প্রকল্পের মাধ্যমে। সব মিলিয়ে আমরা বলতে পারি ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ওর জায়গাতে পৌঁছাবার চেষ্টা করি। লক্ষ্য আমাদের ওটাই।
আর একটা সমস্যা হচ্ছে যানজটের সমস্যা। দেখছিলাম ফারাক্কা থেকে একেবারে এই মালদা টাউন পর্যন্ত রাস্তার পর রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে। জ্যামের কারণটা কি? জ্যামের এক নম্বর কারণ হচ্ছে ফারাক্কা ব্যারেজের যে জায়গাটা ছিল, সে ফারাক্কা ব্যারেজের রেনোভেশন হচ্ছে, জায়গাটা রাস্তাটা তৈরি করছে। সেই রাস্তাটা সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি প্রকল্প। এটা 6 মাস ধরে এটা চলছে। এটা আমরা বুঝতে পারছি, আমরা অনেকবার এজিটেশন করেছি, জিএমের কাছে গিয়ে বলেছি এত ঢিলে তেলে কাজ চলছে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ঢেলে ঢেলে। একদম ঢিলে ঢালা কাজ চলছে। এই জায়গাটা আমরা কোনো মতে করতে পারি, তবে আমাদের মনে হয় কতদিনের মধ্যে যদি করবে, না করলে আমরা পুরো সিল করে দেবো, আমরা নিজেরা বন্ধ করে দেবো। এটা অসহনীয় ব্যাপার। আমি ওখান থেকে, আমি ওই ফারাক্কা ব্যারেজের কাছে কালীচক 3 ব্লক আমার হোম ব্লক, ওখান থেকে আসি। আমার ওটা দিয়ে না এসে বর্ডার এলাকা দিয়ে আমাকে এইভাবে ঘুরপথে আসতে হয়, কারণ এখান থেকে আসতে গেলাম যেতে পারবো না। আর না হয় আমাকে আসতে হবে এখান থেকে ওই ওই যে মোথাবাড়ি হয়ে ওটা অমৃতি দিয়ে আসতে হবে, সব মিলিয়ে। মহাজন সাহেব, আপনার শখ কি? মানে এই রাজনীতিতে করছেন, ডাক্তারি, এখন তো সেরকম আর ডাক্তারি হচ্ছে না, ডাক্তার বোর্ডে পরিচিত, কিন্তু এর বাইরে কি করেন? কবিতা, গান, গল্প, খেলাধুলা? আমি একটা আপনাকে বলি, প্রথমত গ্রামের ছেলে আমি। গ্রামীণ এলাকায় যে যে জিনিস, মাছ ধরা, চাষবাস করা, বাগান তৈরি করা, খেলাধুলা করা, সব আমি জানি। এবং কখনো নিচের দিকে থাকতাম না, ওপর দিকে। লেখাপড়া ভালো করেছিলাম, মাধ্যমিকে এখানে জেলাতে প্রথম হয়েছিলাম, কলকাতায় গিয়ে লেখাপড়া করলাম, মাধ্যমিকে প্রথম হয়েছে। প্রথম হয়েছিলাম। মাধ্যমিক তো স্কুল ফাইনাল ছিল 72-এ, তো অনেক দেরি। তো ওখানে টাফ ছিল সব ব্যাপারগুলো। তো তারপর ওখানে গেলাম, লেখাপড়া, হোস্টেল জীবন কাটিয়ে ওগুলো লেখাপড়া করলাম, চাকরি করলাম বিআর সিং হসপিটালে দীর্ঘ কোন 32 হোস্টেলে ছিলেন কলকাতায়? আমি এই যেগুলো হয় এখান থেকে, যেগুলো হয় বেকার গভর্নমেন্ট হোস্টেল, আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েটে চলে এলাম এতে, কারমাইকেল হোস্টেল। এই জায়গাগুলো এইভাবে বড় হয়েছে। চাকরি করেছি বিআর সিং হসপিটালে, সল্টলেকে, এখন বাড়ি হয়েছে। হ্যাঁ, সেগুলো ছেড়ে আমি কেন পলিটিক্সে আসলাম, এটা খুব বড় প্রশ্ন। প্রথম কথা, পলিটিক্সে ছোটোবেলা থেকে দেখেছি। বাবা প্রধান ছিল, আমার আত্মীয় এমএলএ ছিল, বরকত সাহেবের সংস্পর্শে ছিলাম, উনি এমপি ছিলেন, বড় মন্ত্রী ছিলেন, কাজে দেখেছিলাম। তো সেই জায়গা থেকে আমার, কবিতা লেখেন? কবিতা বা খেলাধুলা? আমার সেট না করলে ওটা কবিতাটা তো পরে বলছি। আমি ছেলে মেয়ে যখন ডাক্তার হলো, ওরা ইংল্যান্ডের ছেলে এটা হলো এমআরসিপি করে, পোস্ট ডক্টরাল কার্ডিওলজি করে বড় হসপিটালে চাকরি করে, বৌমাও ডাক্তার, মেয়েও ডাক্তার হয়ে গেল, মিসেস। মানে ডাক্তার পরিবার? হ্যাঁ, না ডাক্তার পরিবার, জামাই নয়, জামাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমার বউ হলো কি বলে টিচার, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, সে লরেটোর টিচার ছিল, ইংলিশ টিচার। তো এগুলো যখন হয়ে গেল, তখন আমার কেন মনে হলো যে আমার তো হয়ে গেলো, আর কি কত চাকরি করব। বৃহত্তর স্বার্থে মালদায় চলে এলাম। সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। উনি যেভাবে চলতে বলার নির্দেশ দেন, শুভেন্দুবাবু যেভাবে আমাকে নির্দেশ দেন, আমি করি। এবং সেটা করতে করতে এই জায়গায় এসে পৌঁছেছি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের কথা। তবে এইটুকু বলছি, যেটা কাজ যখন করি মন দিয়ে করি, পলিটিক্সটা করি স্বচ্ছতার সঙ্গে করি, বিবেকের সঙ্গে করি, মূল্যবোধের সঙ্গে করি, বিবেক দিদির আদর্শ দেখে করি। আমি এটা করি। বিপদ আপদ আসে না তা নয়, আসে নিশ্চয়ই, কিন্তু আমি জানি, আমি নিজে 2বার হজ করেছি, আমি নিজে একটা মসজিদের সভাপতি ছিলাম। আমি ধর্মর বাইরে আমি কোনো কাজ করি না। আমি কোরআন শরীফকে বসে রেখে আমল নামার মতো করে চলি। হ্যাঁ, এটার পলিটিক্স করি, চিকিৎসা করি, যাই করি না কেন, এইটা আমার মূল মন্ত্র। কাজে আমি পলিটিক্স করলেও যে খারাপ হতে হয়, এটা আমি বিশ্বাস করি না। আমার শেষ প্রশ্ন, আপনি যদি জয়ী হন, জনগণ যদি আপনাকে জেতান, তাহলে লোকসভায় গিয়ে আপনার মূল কাজ কি হবে, বা প্রথম লোকসভাতে গিয়ে আপনি কোন দাবি তুলবেন? আমার মূল কাজ এটা হবে যে আমি গঙ্গার পাশে বাড়ি, গঙ্গার ভাঙনে প্রচুর লোকের ক্ষয়ক্ষতি এখন হয়, এমনকি বাড়িঘর পড়ে যায়, এগুলো আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। এটা নিয়ে কথাবার্তা। আর 2 নম্বর হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো হয়েছে। সেন্ট্রাল পুলে একটা আমার জীবনে একটা শিক্ষা, যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি ম্যাটার্নাল আর চাইল্ড হেলথ একটা করতে চাই। দিদিকে বলেছি, দিদিও সাই দিয়েছে। যা কিছু আমরা করবো ওনার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, ওনার সাহায্য নিয়ে তো আমাকে করতে হবে। যদি হয় এটা দেখব। আর এই সত্যি সত্যি বলতে, ল অ্যান্ড অর্ডার, মানবিক বোধ মানুষের মধ্যে, মানুষের যেটা ভেদাভেদ সৃষ্টি করে, যেটা সমাজ যে উতাল পাতাল হয়, সেটা যাতে করে প্রিভেন্ট হয়, সেই ব্যবস্থাটার উপর জোর দেব।
একেবারে প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ছিলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাক্তার মোয়াজ্জেম হোসেন, যিনি দক্ষিণ মালদা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমরা তো দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা বললাম, কিন্তু বাকি অন্যান্য জায়গার ভোট কেন্দ্রের প্রার্থীরা কি বলছেন দেখতে হলে দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে খবরের আওয়াজ। শোনো